আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত শিখেছিলাম? কোন পর্যন্ত শিখছি গত ক্লাসে? ডিরেক্ট সিলেকশন। আচ্ছা, দেখছেন বাসায় গিয়ে সবাই? ক্লাস কিন্তু রেগুলার দেখবেন এবং যেভাবেই বলা হবে ওইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু পিছায় পড়বেন। প্রথম কথা, দ্বিতীয় কথা হলো একবার পিছায় পড়লে আর কিন্তু টেনে উঠতে পারবেন না। ঠিক আছে, এজন্য প্র্যাকটিস অবশ্যই করতে হবে, এটা সময় মতো। আচ্ছা, তো দেখেন আমরা ইলাস্ট্রেটরে চলে আসি। ইলাস্ট্রেটর ওপেন করা, একটা ডকুমেন্টকে ক্রিয়েট করা, এগুলো নিয়ে তো কোনো প্রবলেম নেই নাকি? আছে নাকি কারোর? আচ্ছা, তো দেখেন আমি এখানে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে গেলাম। ঠিক আছে, আর্টবোর্ড তো সবাই নিতে পারবেন, তাই না? তো এখন দেখেন আমরা ইতিপূর্বে শিখে আসছি কি সিলেকশন টুল আর কি ডিরেক্ট সিলেকশন টুল, দুইটাই খুব ইম্পর্টেন্ট না? দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা তারপরে আর একটু কিছু শিখে, এখানে ডিরেক্ট সিলেকশন টুলের এখানে এসে রাইট সাইড ক্লিক করলে এখানে দেখেন মাঝে আর একটা আছে, সেটার নাম কি গ্রুপ সিলেকশন টুল। কি বললাম? গ্রুপ সিলেকশন টুল। তাহলে দেখেন সিলেকশন টুলের কাজ কি ছিল? কোনো অবজেক্টকে সিলেক্ট করা। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দিয়ে কী করছি? কোনো অ্যাঙ্কার বা পয়েন্টকে ধরছি, তাই না? এবার তাহলে যদি গ্রুপ সিলেকশন টুলের বলি, তাহলে কি গ্রুপকে ধরবে নাকি? গ্রুপকে ধরবে, সহজে আমরা এটা বুঝি। এখন এটা দিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা আমরা একটু দেখি। তো ধরেন এখানে আমি কয়েকটা নিয়ে নিলাম, একটু কালারকে চেঞ্জ করি, কয়েকটা শেপ নিলাম যেন দেখতে সুন্দর লাগে, আরও চোখে ভালো লাগে। সেই জন্য দেখেন এখানে আমি 4টা শেপ নিয়েছি। তো এখন এই যে শেপ নিলাম, এখন এইগুলোকে আমরা গ্রুপ করা কি জানি? গ্রুপ করতে পারেন সবাই? কিভাবে গ্রুপ করতে হয়? কন্ট্রোল জি, গত ক্লাসে কিন্তু আলোচনা করছে এগুলো কিন্তু ভোলা যাবে না। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তাহলে আমি আবার আসি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। অথবা এভাবেও যদি আপনি না চান, এই রাইট সাইড ক্লিক করে এখান থেকে যে গ্রুপ অপশন পাবেন। ঠিক আছে, সবগুলোকে একবারে সিলেক্ট করবেন। দেখেন এখন কি আমি সিলেকশন টুলে এসে ধরতেছি, কি হচ্ছে এখন সবগুলোকে আমি কীভাবে ধরতে পারতেছি? একসাথে ধরতে পারতেছি, তাই না? দেখেন এখন যদি আপনি চান যে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা শেপকে আপনি আলাদা আলাদা করে ধরবেন, তাহলে কিন্তু পারবেন না। কেন পারবেন না? আর আপনার এখানে এই যে 4টা শেপ আছে, সবগুলোকে আমার কি করা? গ্রুপ করা আছে, এই কারণে। এখন এই গ্রুপ জিনিসটা কেন কাজে লাগে? আমাদের ডিজাইনে অনেক সময় গ্রুপ করার দরকার হয়। কেমন গ্রুপ করার দরকার হয়? মনে করেন আপনি শেপগুলোকে একটা গ্রুপ করতে পারেন, ঠিক আছে, প্যারাগ্রাফ টেক্সটগুলোকে একটা গ্রুপ করতে পারেন, হেডলাইন যে টেক্সটগুলো থাকে সেগুলোকে একটা গ্রুপ করতে পারেন। মানে একটা ডিজাইনে অনেকগুলো ইমেজ থাকতে পারে, সেগুলোকে গ্রুপ করতে পারেন। ঠিক আছে, তো এই গ্রুপ করার সুবিধা হলো যে গ্রুপ করে আপনার যদি কোনো কিছু মানে ওই সেম ধরনের জিনিস ধরার দরকার হয়, জাস্ট একটা ক্লিক দিলেই এনাফ। ঠিক আছে, কি বললাম? জাস্ট একটা ক্লিক দিলে এনাফ। দেখেন আমি আবার একটু বলি যে সিলেকশন টুলে এসে আমি যদি একটার উপরে ক্লিক করি, তাহলে কি সবগুলো একসাথে ধরা পড়ছে না? মানে এখন কি অবস্থা আছে? এটা গ্রুপ অবস্থা আছে। আমি চাইলে কিন্তু নির্দিষ্ট করে একটাকে ধরতে পারতেছি না। কিন্তু এবারে একটা ওয়ে আছে, সেটা হলো এই যে, তার জন্য আমাকে কোথায় আসতে হবে? গ্রুপ সিলেকশন টুলে। এইবারে গ্রুপ সিলেকশন টুলে এসে আপনি প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা করে ধরতে পারবেন। সেটা কিভাবে? গ্রুপ থাকা অবস্থায়। ঠিক আছে, ক্লিয়ার তো বিষয়টা? যখন আমরা সিলেকশন টুল মানে একটা মনে করেন কয়েকটা অবজেক্টকে বা বেশ কোনো কিছুকে গ্রুপ করা আছে একসাথে, সেই ক্ষেত্রে যদি আমরা সিলেকশন টুল দিয়ে ধরি, তাহলে কি করব? তাহলে কি হবে যে আলাদা আলাদা করে ধরতে পারবো না। ক্লিয়ার? কিন্তু যদি গ্রুপ সিলেকশন টুলে আসি, তাহলে কি যতগুলোই গ্রুপ করা থাক না কেন, আমি ওই গ্রুপ সিলেকশন টুল দিয়ে যেটার আমার দরকার তার উপরে ক্লিক করব এবং কি হবে? সেই অবজেক্টটা ধরা পড়বে। ক্লিয়ার তো বিষয়টা? দেখেন আমি এখন কোথায় আছি? গ্রুপ সিলেকশন টুলে।
এখানে এসে এটার উপরে একটা ক্লিক দিলাম, জাস্ট কি দিলাম, একটা ক্লিক দিলাম। দেখেন ওটা এখন সিলেক্ট হয়েছে মনে হচ্ছে না? সিলেক্ট হয়েছে। এখন এটাকে আমি একটু সরালাম, ঠিক আছে, কি করলাম, একটু সরালাম। এখন সরানোর পরে আমি এটাকে সিলেকশন টুলে আসলাম। এখন আপনি এটার উপর একটা ক্লিক দেন, দেখেন আবার এটা সেই গ্রুপ অবস্থায় আছে না? এটাকে নাড়ান, আছে না? তাহলে কি বললাম, যে গ্রুপ থাকা অবস্থায় যদি আমরা কোনো মনে করি কোনো একটা অবজেক্টকে আমি নির্দিষ্ট করে ধরবো। দেখুন আমরা গত ক্লাসে মনে একটা ওপেন করছিলাম, দেখি তো সেরকম ফাইল থেকে ওপেনে আসে একটু। দেখি আমরা গত ক্লাসে একটা ডিজাইন ওপেন করছিলাম, দেখি সেটা পাই কিনা। এইটা মেবি, হ্যাঁ দেখেন এইটাকে ওপেন করলাম। এটা কি অবস্থা ছিল? গ্রুপ অবস্থা ছিল না? এটা তো দেখি গ্রুপ আছে কি নেই। দেখেন এখানে ধরলাম সবগুলো কি একসাথে কি আছে, রাইট সাইড ক্লিক করলাম, এখানে দেখেন আনগ্রুপ অপশন আছে, মানে কি এটা গ্রুপ আছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করলাম। এখন দেখেন এইখানে আমার এই শেপটাকে ধরা দরকার। কোনটা? এই শেপটাকে ধরা দরকার। এখন যদি এরপর আমি ক্লিক করি তাহলে সবগুলোকে একসাথে ধরা পড়ছে, তাই না? এখন আমি কোথায় আসবো, এই যে গ্রুপ সিলেকশন টুলে এসে একটু বাইরে ক্লিক করে আগে একটা এই যে এর উপরে ক্লিক করলাম। এখন এটাকে আপনি সরান, ধরেন এটাকে এই সাইডে না রেখে এই সাইডে রাখলাম আপাতত, ঠিক আছে, এটাকে এই সাইডে রাখলাম। এখন আপনি আবার সিলেকশন টুলে আসেন, এই যে ধরেন এবার দেখেন এটা কি গ্রুপ অবস্থা আছে না? এইভাবে যখন আপনি সিলেকশন টুলে এসে ধরবেন তখন কি হবে, যে গ্রুপ করা থাকলে সবগুলো একসাথে ধরা পড়বে। কিন্তু যখন গ্রুপ সিলেকশন টুলে এসে ধরবেন তখন কি হবে, এটা যে আপনি গ্রুপ থাকা অবস্থায় কোনো একটা অবজেক্টকে নির্দিষ্ট করে ধরতে পারবেন। এখন শুধু ধরতে পারবেন বিষয়টা এমন না, ধরতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু, ঠিক আছে। কালার পরিবর্তন হচ্ছে না? এখন আপনি ধরেন এখানে আসেন, এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসেন। ডিরেক্ট সিলেকশন টুলে ধরুন এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি একটু লম্বা করবো, ধরুন এখানে এরকমভাবে লম্বা করে দিলাম, এই পর্যন্ত হচ্ছে, এইদিকে নিয়ে আসলাম বা এইদিকে নিয়ে আসলাম, হচ্ছে না? হচ্ছে। তাহলে কি করলাম, দেখেন এটা কিন্তু গ্রুপ অবস্থা আছে। দেখেন ধরুন আমি এটাকে একটু বেশি করে হাইলাইট করার জন্য একটু বেশি করে বড় করলাম। এখন দেখেন আমি এই আবার সিলেকশন টুলে আসলাম, এর উপরে সেটা ক্লিক করলাম, সবগুলো কি একসাথে ধরা পড়ছে না? ধরা পড়ছে না সবগুলো একসাথে? এবার দেখেন আবার আমি কোনো নির্দিষ্ট একটাকে যদি ধরতে চাই তাহলে কি ধরতে পারছি? সিলেকশন টুলে এসে কোথায় আসতে হবে আমাকে? গ্রুপ সিলেকশন টুলে। এখন গ্রুপ সিলেকশন টুলে এসে আপনি আবার এটাকে ধরেন, আলাদা করে আবার ধরতে পারবেন। এই যে দেখেন ধরা যাচ্ছে। এবার এটাকে মনে করেন আর্টবোর্ডের বাইরে নিয়ে যাবেন, তবুও আপনি আসেন, আবার ধরেন, দেখেন ওই যে সে গ্রুপ আছে, গ্রুপ একসাথে ধরা পড়ছে না? এটা হলো এর কাজ। তাহলে এতটুকু কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার দেখেন তাহলে কি দেখলাম, গ্রুপ সিলেকশন টুলের কাজ দেখলাম। এখন দেখেন এটা কি গ্রুপ অবস্থা আছে না? এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা কি, যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে গ্রুপ থাকা অবস্থায় কোনো একটা অবজেক্টকে আমরা ধরতে পারি, তাই না? এখন এবার দেখবো যে সিলেকশন টুল দিয়ে কীভাবে ধরতে পারি, ঠিক আছে। সিলেকশন টুল দিয়ে একটু আগে কী বলছি, যে একসাথে কি ধরা যায় না? ধরা যায় না এটাই বলছি না? ধরতে পারবো না, কারণ তার জন্য প্রত্যেক ক্ষেত্রে আমার কোথায় আসতে হবে? গ্রুপ সিলেকশন টুলে। এখন দেখেন এই যে শেপ, মানে এখানে যে চারটা শেপ আছে, এটা এখন একসাথে কি আছে? গ্রুপ আছে না? এখন যদি আমি কোনো নির্দিষ্ট একটাকে ধরতে চাই তাহলে কি করতে হবে? গ্রুপ সিলেকশনে যাইতে হবে। কিন্তু আমি গ্রুপ সিলেকশনে না গিয়ে এটাকে সিলেকশন টুল দিয়ে ধরবো। কীভাবে ধরবো? এই যে শেপটা আছে এর উপরে ডাবল ক্লিক করবো, এই যে দেখেন এবার ধরা পড়ছে, ঠিক আছে। এইবার এটাকে সরান, যে কোনো একটা জায়গায় সরালাম, ধরেন এর নিচে নিয়ে আসলাম, এখানে দেখেন উপরে একটা গেরে টাইপের একটা ভাব চলে আসছে না? এবার এখানে এসে বাইরে ডাবল ক্লিক করলাম, ওটা চলে যাবে। এইটা যদি ওইভাবেও যদি না যায়, এরকম সে ডাবল ক্লিক করলেন, এইখানে একটা তীর চিহ্ন আছে না, এটা এর উপরে ক্লিক করলে এটা চলে যাবে। এখানে যতক্ষণ পর্যন্ত তীর চিহ্ন থাকবে, ওই যে একটা গ্রেভ টাইপের যে ভাবটা থাকবে, ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে কোনো একটা কিছু সিলেক্ট আছে, ঠিক আছে। ওইটা হলো আপনি নির্দিষ্ট করে কোনো একটা অবজেক্টকে ধরতে যাচ্ছেন, ওখানে অজস্র ডিজাইন থাকতে পারে, অজস্র শেপ, টেক্সট, অনেক কিছু থাকতে পারে।
তার ভিতর থেকে আপনি যদি এখানে ডাবল ক্লিক করে কোনো একটা অবজেক্টকে ধরেন এরকমভাবে, শুধুমাত্র ওইটাই ধরা পড়বে, আর বাকি কোনো কিছুই ধরা পড়বে না। সবই কি থাকবে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এটা হাইড অবস্থা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা সবাই? আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখলাম? গ্রুপ সিলেকশন টুল দেখলাম, তাই না? তখন আমরা এখন তাহলে কিন্তু 3টা টুলের কাজ অলরেডি শেষ করে ফেলছি। খুব ইম্পর্টেন্ট টুল, তাই না? ইম্পর্টেন্ট না? কি টুলের কাজ শিখলাম? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। এরপরে আমাদের যে টুলটা আছে সেটা হলো, একটু ভিডিওটা খেয়াল করেন, ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলের কাজটা ঠিক ম্যাজিকের মতো। ঠিক আছে, এই টুলের কাজ কি আমরা সেটা একটু দেখি আগে। আমি একটু প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিচ্ছি যেন আমরা সহজেই বুঝতে পারি, সেই জন্য আর কি। কন্ট্রোল ডি দিয়ে এটাকে কয়েকটা ডুপ্লিকেট করে নেব, একটু সবগুলোকে ধরলাম, ধরে ওয়ালটা চেপে নিচে নিয়ে আসি। কপি করতে পারেন তো সবাই? কন্ট্রোল ডি, ধরেন এখানে অনেকগুলো শেপ আছে না? আমি কয়টা কালারের শেপ নিয়েছি? টোটাল 5টা কালারের। দেখছেন এখানে 5টা কালার, এখানে অনেক শেপ আছে, কিন্তু এখানে কয়টা আছে এখানে কি গোনা সম্ভব? গোনা সম্ভব না আসলে। তো যাই হোক, আমরা এমনি দেখি। তো দেখেন এখানে অনেকগুলো শেপ আছে, তাই না? এবার ম্যাজিক অন টুলে আসলাম, এবং আসার পরে ম্যাজিক অন টুলের কাজটা আগে একটু বলি। ম্যাজিক অন টুলের কাজ হলো যে একই রকম কালারকে ধরে। ঠিক আছে, একই রকম কালারকে সিলেক্ট করে বা ধরে, যেটাই বলেন। এটার কাজ হলো একই রকম কালারকে ধরবে। এখন অনেক সময় কি হয় যে ধরেন এখানে কোনো একটা গ্রিন টাইপের কোনো কালার আছে, আর একটা শেপে গ্রিনের মতো হালকা, ধরেন ওর যে কালার আছে তার থেকে একটু ডিফারেন্স আছে, কিন্তু অনেক সময় ওটা ধরে ফেলে। কেন? ওই গ্রিনের ভেতরে থাকে, এই কারণে। দেখেন কালারে আমরা একটু আসতেছি, দেখেন এখানে আসলাম, এখানে একটা ফার্স্টে যে টুলটা আছে, ফার্স্টে যে শেপটা আছে এর উপরে একটা ক্লিক করলাম। দেখেন এই কালারের যতগুলো শেপ আছে সবগুলোকে একবারে ধরা পড়ছে। এখন আপনি সিলেকশন টুলে এসে যদি এইগুলোকে বাইরে নিয়ে আসতে চান, বাইরে নিয়ে আসতে পারবেন। দেখেন এতগুলোর ভিতর থেকে ওই সেম কালারের জিনিসগুলোকে আমি বাইরে নিয়ে গেছি। এখন যদি মনে করেন যে এখানে আরেকবার আসবেন, এই যে পিঙ্ক টাইপের যে কালারটা আছে ওটার উপর একটা ক্লিক দিলাম, এটাকে নিচে নিয়ে আসি, এই যে চলে আসছে না? খুব সহজেই কিন্তু আমরা কি অজস্র শেপের ভেতর থেকে একই কালারের শেপগুলোকে বের করে নিয়ে আসতে পারি। এখন প্রশ্ন হতে পারে এটা কি কি কাজে লাগতে পারে, তাই না? এটার হলো যে কাজে লাগবে আমাদের সেটা হলো, দেখেন আমরা যখন অনেক বড় বড় যে ডিজাইনগুলো আছে, যেমন ব্রোশিওর ডিজাইনের কথা বলি, সেখানে কি হয় যে অনেকগুলো পেজ থাকে। ঠিক আছে, তো অনেক পেজ যেহেতু আছে সেখানে শেপও থাকবে। ধরেন আপনি কোনো একটা কালার দিয়ে প্রথমে ট্রাই করছেন বা ফার্স্ট টানছে, কিন্তু আপনার মেন কনসেপ্টের সাথে মিলতেছে না। তখন আপনি মনে করলেন কি যে আমার এই ডিজাইনের কালারগুলোকে চেঞ্জ করা দরকার, যে শেপের যে কালারগুলো আছে সেগুলোকে চেঞ্জ করা দরকার। একটা ডিজাইনে আমরা সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার ইউজ করি। 2টাই বেশি ইউজ করা হয়, ব্ল্যাক হোয়াইট এটা ন্যাচারালি থাকে, আর 2টা কালার আমরা ইউজ করি। ঠিক আছে, 3টা কালার খুবই কম ইউজ করা হয়। এটা ডিজাইনের উপরে নির্ভর করে। মানে বেশি কালারের যদি আপনি ইউজ করেন তাহলে ডিজাইনটা বেশি ইজি দেখা যাবে, অনেক শেপগুলো খুব বাজে দেখা যাবে, যার কারণে আমরা খুব একটা বেশি কালার ইউজ করি না একটা ডিজাইনে। যেমন ব্ল্যাক হোয়াইট, এটা তো বেসিক্যালি সব ইসেই থাকে, ব্ল্যাক হোয়াইট বাদে ধরেন আমরা 2টা কালারকে চয়েস করি।
অথবা অনেক সময় কী হয় যে একটা কালারকে চয়েস করলাম, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, হয়তো পুরোপুরি ব্ল্যাক না হোক, একটু গ্রে টাইপের ব্ল্যাক এরকম, তাহলে কয়টা হচ্ছে 3টা। ঠিক আছে, আবার কোনো সময় ব্ল্যাক হোয়াইট তো আছেই, ব্ল্যাক হোয়াইট আছে, সাথে আরও 2টা কালারকে আমি নিয়ে আসলাম। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এমনই। দেখেন আমি যদি এইটাতে আসি, এইটাতে আসার পরে এই যে এই ডিজাইনটাতে আসলাম, এখন আমি ম্যাজিক অন টুলে আসলাম। ম্যাজিক অন টুলে আসলাম, এখন আসার পরে এই যে গ্রিন টাইপের যে কালারটা আছে এর উপরে একটা ক্লিক করলাম, দেখেন এর মতো যত ধরনের কালার আছে সবগুলোকে ধরে ফেলছে না? আচ্ছা, এবার এটাকে আমি যদি বাইরে নিয়ে আসতে চাই, দেখেন এখন বাইরে নিয়ে আসা সম্ভব, যদি এটা গ্রুপ অবস্থা আছে। দেখছেন সবগুলোকে একবার বাইরে চলে আসছে না? তাহলে কি একই ধরনের যে কালারগুলো, সেই কালারগুলোকে আমি একবারেই সিলেক্ট করলাম। এবার ধরেন একটু আগে যেটা বলতেছিলাম যে ওই যে ব্রুশিয়ারের কথা বলতেছিলাম, তো সেখানে মনে করেন যে আপনার একটা ডিজাইনে অজস্র শেপ থাকতে পারে, মনে করেন 50টা শেপ আছে বা 100টা শেপ আছে, একটা বড় বড় যে ডিজাইনগুলো হয় আর কি। তো ধরুন 20টা শেপ আছে কোনো একটা ডিজাইনে। এখন আপনি প্রত্যেকটা যদি শেপের কালার চেঞ্জ করতে চান, তাহলে একই ধরনের যদি শেপের কালার, শেপের কোয়ালিটি ভিন্ন হতে পারে কিন্তু কালার তো এক হইতেই পারে, তাই না? তেমন এখানে এই যে ডিজাইনটা আছে, এখানে কি একটা শেপের সাথে আরেকটা শেপের কি কোনো মিল আছে? ভিন্নতা আছে না কিছুটা, কিন্তু কি কালারগুলো কি একই রকম না? তো এইরকমই আর কি, মনে করেন যে আপনি এই কালারগুলোকে একসাথে ধরতে যাচ্ছেন, একই রকম কালারের শেপগুলোকে একসাথে ধরতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই ম্যাজিক অন টুলের সাহায্য নিতে হবে। ক্লিয়ার? এখন ম্যাজিক অন টুলের সাহায্য নিয়ে আপনি একবারে কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। কীভাবে পারবেন সেটা আমরা একটু আগে দেখে আসি এইখান থেকে। দেখেন আমি ম্যাজিক অন টুলে আসলাম, ম্যাজিক অন টুলে আসার পরে ফার্স্টে যেটা আছে এটা দিয়েই দেখাই। এই যে এই শেপটাকে এখন সবগুলোকে এই কালারের যতগুলো শেপ আছে সবগুলো ধরা পড়ছে না? এখন আমাদের যে কালারের যে আছে অপশন আছে, এই যে এখান থেকে এসে আপনি এবার কালারটা চেঞ্জ করেন, চেঞ্জ হচ্ছে? হচ্ছে না? তাহলে দেখেন আমি যেটা একটু আগে যেটা বললাম যে একটা ডিজাইনে যত ধরনেরই মানে কালার একই রকমের যত ধরনের শেপ থাকুক না কেন, আমরা চাইলেই একবারে সেটাকে ধরতে পারবো। ক্লিয়ার? তো এখন যদি আমরা এইখানে আসি, এই যে ডিজাইনটাতে, এখন কি এইটা একবারে ধরা আছে না? এইখানে এর উপরে যেটা আছে এটা একটু অপোসিটি কমানো বা মাল্টিপ্লাই করা আছে, যার কারণে এই কালারগুলোকে হালকা মনে হচ্ছে। ঠিক আছে, এটা হলো এর ব্যবহার, কিন্তু এর অ্যাকচুয়াল কালার হলো এই গ্রিনটাই। তো দেখেন আমি এখান থেকে এসে যদি চেঞ্জ করি, চেঞ্জ হয়ে গেছে না? এবার বলতে পারেন যে এইগুলোর কালার কেন এরকম হালকা হালকা দেখা যাচ্ছে? এগুলোর অপোসিটি কম আছে। অপোসিটি বোঝেন তো? অপোসিটির হলে একটা জিনিস, মানে অপোসিটি বেসিক্যালি থাকে 100। এইখানে আসলে এই যে অপোসিটির একটা অপশন আছে, দেখেন আমাদের কালারের এখানে, এই অপোসিটির এখানে এসে যদি এই যে আরোতে ক্লিক করেন, এখান থেকে অপোসিটি কমাই দেন, তখন দেখবেন এখানে এটা কমে গেছে। দেখছেন? এখান থেকে কালার এটা কমে গেছে। এই যে যখন পূর্ণাঙ্গ একটা কালারের রূপ থাকে তখন কি হয়, এটা হলো 100% থাকে। ঠিক আছে, এখন ওর থেকে কিছুটা আপনি যদি এই কালারটাকে মনে করেন যে হালকা করে দিতে যাচ্ছেন, ঠিক আছে, বা একটু কম ইফেক্ট পড়বে, সেক্ষেত্রে আপনি একটু কমাই দিলেন। এই যে দেখেন কালার একরকম ছিল, এখন একটু বেশি আপনার লাইট লাইট হয়ে গেছে না? এটা আর কি। তো এই ক্ষেত্রে সেম অবস্থা যে আপনি এইখানে এটা মানে এগুলোকে অপোসিটি কমাই দেওয়া, যার কারণে এরকমটা মনে হচ্ছে। বুঝতে পারছেন কি? এটা ক্লিয়ার সবাই? তাহলে ম্যাজিক অন টুলের কাজকে আমরা বুঝলাম যে ম্যাজিক অন টুলের মেইন যে কাজটা সেটা কি একই রকমের যেগুলো আছে সেগুলোকে কি করবে? সিলেক্ট করবে। আচ্ছা, এগুলোকে একটু ডিলিট করলাম। আমরা গত ক্লাসে কি রিঅ্যারেঞ্জ শিখছিলাম? অ্যারেঞ্জ শেখানো হয়নি না? দেখি আমি কি কি বাকি আছে একটু দেখিনি। লক আনলক, গ্রুপ আনগ্রুপ এগুলো শিখেছি না? গ্রুপ সিলেকশন টুল দেখলাম। আচ্ছা, আমরা একটু অ্যারেঞ্জটা একটু শিখে আসি। অ্যারেঞ্জ
অ্যারেঞ্জটা কী জিনিস সেটা আমরা একটু দেখবো। এখন একটা শেপ নিলাম, এখানে একটা নেব, কালারগুলোকে একটু চেঞ্জ করি। দেখেন আমি এইখানে কয়েকটা শেপ নিলাম। এখন এইখানে আমাদের যে বেসিক্যালি যেটা হয় যে আমরা যখন কোনো একটা প্রথমেই যে শেপটাকে নেব বা যে অবজেক্টকে নেব এবং সর্বশেষ যেটাকে নেব, প্রথমে যেটা নেব সেটাই মানে একদম লাস্টে থাকে। কি থাকে বললাম? লাস্টে থাকে। আমি ফার্স্টে এই শেপটাকে নিয়েছিলাম না? হ্যাঁ, একদম লাস্টে, একদম পেছনে, নিচে, সহজ কথা, বা তলায়, যেভাবে আমরা বুঝি। দেখেন এইখানে আমি ফার্স্টে এই শেপটাকে নিয়েছিলাম না? এই সবগুলো এখানে পরে যে চারটা শেপ নিয়েছি সবগুলোর নিচে এইটা আছে না? এবং সর্বশেষ যেটাকে নেবো, একদম সর্বশেষ, সেটা হলো সবার উপরে থাকবে। আমরা একটু লেয়ারে খেয়াল করি। দেখেন এই যে লেয়ারে সবার উপরে আছে গ্রিন টাইপের যে শেপটা, এই যে আছে না? এখন অ্যারেঞ্জ জিনিসটা কি আমরা সেটা একটু দেখব। বিদ্যুৎ চলে গেল? ক্লাস নেওয়া কি সম্ভব হবে নাকি বুঝতে পারছি না। ওকে, তো দেখেন অ্যারেঞ্জটা হলো কি জিনিস সেটা আমরা একটু দেখি। আমাদের অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে কি দরকার হয় যে কোনো একটা শেপ আমরা আমাদের নিচে আছে, ওই শেপটাকে অনেক সময় উপরে নিয়ে আসা লাগতে পারে। ঠিক আছে, একটার নিচে আর একটা আছে। তো দেখেন আমরা এখানে অ্যারেঞ্জের যে অপশানটা আছে, দেখেন এখন ওই শেপটা উপরে উঠে আসছে না? আবার যদি একটু ক্লিক করলাম, কীভাবে করতেছি এটা আমি বলতেছি। এখন কি সবার উপরে আছে? লেয়ারে একটু খেয়াল করেন, লেয়ারে খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন এবার আবার একটা একটা করে নিচে চলে যাচ্ছে, তাই না? এইটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হলো এই যে এই শেপটাকে সিলেক্ট করলাম, রাইট সাইড ক্লিক করলাম, এখানে অ্যারেঞ্জ বলে একটা অপশন আছে, দেখছেন? এই যে ব্রিং টু ফ্রন্ট, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, এখানে চারটা অপশন আছে আমাদের। ব্রিং টু ফ্রন্টের কাজ হলো, দেখেন এর শর্টকাট হলো শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা, মানে শেষটা। এটা দিয়ে কি করতে পারি যে ওই শেপটাকে আমরা একবারে উপরে নিয়ে আসতে পারি। কিভাবে? একবার আমি ধারাবাহিকভাবে একটার পর একটা নিয়ে আসলাম না? আর যদি আমরা ব্রিং টু ফ্রন্টে দেই তাহলে কি হবে? একবারে উপরে উঠে আসবে। এবং ঠিক লাস্টে যেটা আছে, মনে করেন ওই শেপটাকে উপরে নিয়ে আসলাম, এবার একবারে পিছনে দিয়ে দেবো, সেক্ষেত্রে আমাদের সেন্ড টু ব্যাকে আসতে হবে, একদম লাস্টেরটা। ঠিক আছে, এবার মনে করেন যে এই যে ব্রিং ফরওয়ার্ড যেটা আছে, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা। ঠিক আছে, তো এইটা দিয়ে কি করবো? আমরা একটা একটা করে উপরে নিয়ে আসতে পারবো। এবং এই যে সেন্ড ব্যাকওয়ার্ড যেটা আছে, এটা দিয়ে একটা একটা করে পেছনে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে আমি অ্যারেঞ্জে আসি, এটাকে একবারে উপরে নিয়ে আসলাম, একবারে উপরে চলে আসছে না? রাইট সাইড ক্লিক করলাম, অ্যারেঞ্জে আসি, একবারে একদম পেছনে নিয়ে যাব, ব্যাকে দিয়ে দিলাম, একবারে পেছনে চলে গেছে না? লেয়ারে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার রাইট সাইড ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করার পরে এখানে অ্যারেঞ্জে আসলাম, অ্যারেঞ্জ থেকে মনে করেন আমি একটা একটা করে উপরে নিয়ে আসতেছি, এই যে একটা করে নিয়ে আসতেছি। আবার আসি, অবশ্যই কিন্তু আপনাকে শেপটাকে সিলেক্ট থাকতে হবে। একটা একটা করে উপরে আসতেছে না? আসতেছে। এবার মনে করেন একটা একটা করে পেছনে দেবে, যাচ্ছে না? একটা একটা করে একদম পেছনে চলে গেছে। তাহলে কি ধারাবাহিকভাবে একটার পর আরেকটাকে আমি কিভাবে উপরে নিয়ে আসতে পারি শেপকে, আবার ধারাবাহিকভাবে একটার পর একটা মানে কি পেছনে নিয়ে যেতে পারি। একবারে কীভাবে সামনে নিয়ে আসতে পারি, একবারে কীভাবে পেছনে নিয়ে যেতে পারি। ক্লিয়ার বিষয়টা সবাই? তাহলে শর্টকাটে কি বললাম যে একবারে যদি আপনি উপরে নিয়ে আসেন তাহলে কি শিফট
প্লাস কন্ট্রোল প্লাস কি থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা, আর যদি শিফট প্লাস কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল প্লাস কি থার্ড ব্র্যাকেটের প্রথমটা প্রেস করেন তাহলে একদম নিচে চলে যাবে। ক্লিয়ার তো বিষয়টা সবাই? এবং যদি কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা প্রেস করি তাহলে একটা একটা করে উপরে আসবে, এবং কন্ট্রোল প্লাস যদি থার্ড ব্র্যাকেটের প্রথমটা প্রেস করি তাহলে কি একটা একটা করে নিচে চলে যাবে। ক্লিয়ার বিষয়টা সবাই? কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, তাহলে এটাকে আমরা ক্লোজ করি। ওকে, আচ্ছা আর একটা জিনিস, একটু ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু দেখে আসি। এই যে এডিট থেকে প্রিফারেন্স বলে একটা অপশন আছে, প্রিফারেন্স থেকে যে জেনারেল, ঠিক আছে, এখান থেকে আমরা এই একটা ডায়লগ বক্স আছে এখানে, আবার এখানে অটোমেটিক্যালি আমাদের প্রিফারেন্স অপশন আছে, ঠিক আছে, আবার এটাকে কন্ট্রোল প্লাস কে দিয়েও নিয়ে আসা যায়, ঠিক আছে। এবার এইটার কাজ কি সেটা আমরা একটু দেখবো। দেখেন আমাদের এই ডিজাইনে করার সময় এইখান থেকে মানে কিছু কিছু কাজ আমরা কাস্টমাইজ করতে পারি এখান থেকে, মানে একটা শেপকে কীভাবে নিতে পারি, কর্নারগুলোকে কেমনভাবে হবে, পিক্সেলাইজ কতটুকু সরবে, তো আমরা এখানে কোনো কিছুই চেঞ্জ করবো না, ঠিক আছে, এটা ডিফল্ট যেভাবে আছে সেইভাবেই থাকবে, শুধু দুইটা একটা জায়গা আমরা একটু চেঞ্জ করবো, সেটা কোথায় আমি দেখাচ্ছি। দেখেন বাকি যতগুলো আছে, দেখেন আমরা যে হ্যান্ডেল দেখাচ্ছিলাম না, দেখছিলেন হ্যান্ডেলের পয়েন্টকে এইভাবে দেখবেন নাকি এইভাবে দেখবেন, কতটুকু বোল্ড করবেন সেই অপশনগুলো এখানে আছে। এই যে টাইপের ভিতরে কয়েকটা অপশন আছে, এই যে গ্রিডের গাইড দেখাছিলাম না, গাইডের কালার কেমন ছিল, এরকম টাইপের ছিল না, গ্রিড দেখাছিলাম, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এর উপর ডাবল ক্লিক করলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে দিয়ে ওকে করলে এটা হয়ে যায়। তারপরে এখানে কি আছে, এই যে এখানে স্মার্ট গাইড একটা অপশন আছে আমাদের, স্মার্ট গাইড এখনো মনে হয় আপনাদের শেখানো হয়নি। আচ্ছা, এই যে একটা ইউজার ইন্টারফেসের যে একটা অপশন আছে, এটা একটু বলি। সেটা হলো যে ইউজার ইন্টারফেস বলতে আমরা এই যে মানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি কালার মুডে রাখবো, ঠিক আছে। এখানে চারটা ডিফল্ট কালার থাকে, এর বাইরে আমরা যেতে পারবো না। প্রথমে আছে ব্ল্যাক, আপনার যদি এটা ভালো লাগে এটা ইউজ করবেন। এটা হলো কি যে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কাজের সুবিধার্থে, ঠিক আছে, একটু মানে ব্ল্যাক কিন্তু একটু হালকা লাইট, ঠিক আছে। তারপর একটা আসে একটু একটু গ্রে ভাব আছে, তারপর একটা হোয়াইট। এটা হলো কি যে আমাদের প্রত্যেকের কাজের করতে গিয়ে যে যেভাবে মানে সহজে এই জিনিসটা বুঝতে পারে। দেখেন কারোর ভালো লাগে পুরোপুরি ব্ল্যাকটা, কারোর যে হালকা ব্ল্যাকটা ভালো লাগে, ঠিক আছে। তো এইখানে চাইলে আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন, হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ফাইল হ্যান্ডেলিংয়ের যে অপশনটা আছে, এই যে আমরা যেটা চেঞ্জ করবো এখানে, আর বাকি সবগুলো এইভাবে থাকবে। ফাইল হ্যান্ডেলিংয়ের যে ব্যাপারটা আছে এইখানে আমরা একটু আসবো। সেটা হলো যে এই যে ফাইল হ্যান্ডেলিংয়ের ভিতরে আসলে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরি, এই যে অপশনটা আছে এখানে, এই আরোতে আমি ক্লিক করবো, ক্লিক করে এখানে 30 সেকেন্ড করে দেবেন। দেখেন এখানে অনেক আছে, ঠিক আছে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10, এখানে সর্বোচ্চ আছে কত, 1 ঘন্টা। এইটা কেন 30 সেকেন্ড করে দেবো, সেটা হলো যে আমাদের এটা ব্যাকআপ থাকবে। যখন আমরা এই সফটওয়্যারে কাজ করব, যদি কারেন্ট চলে যায়, আমরা ধরুন এই ফাইলটাকে সেভ করলাম না, তখন তো ফাইল কি আর পাবো যদি সেভ না করি। সেই ক্ষেত্রে যেন আমরা পেতে পারি, তার জন্য আমরা এখানে ওই লাস্ট যে অপশনটা আছে 30 সেকেন্ডের, সেটাকে আমরা দিয়ে রাখবো। এটার সুবিধা কি, অর্থাৎ যখন ওটা অফ হয়েছে ঠিক তার পূর্ববর্তী যে 30 সেকেন্ডের মানে আগ পর্যন্ত ওই ডাটাকেও ধরে রাখবে, ঠিক আছে। ওই সফটওয়্যার ওই ডাটাকে ধরে রাখবে, ওটা কিন্তু সেভ হবে না, কিন্তু ধরে রাখবে। এবার ধরেন কারেন্ট আসলো, কারেন্ট আসার পরে আপনি ধরেন ওইটাকে ওই সফটওয়্যারটাকে ওপেন করলেন, ইলাস্ট্রেটরে জাস্ট ওপেন করবেন, একটা ডায়লগ বক্স সামনে চলে আসবে, ওকে অথবা ক্যান্সেল। যদি আপনি ওকে করেন তাহলে কি হবে, ওই মানে যতটুকু কাজ করছেন ততটুকু আবার ফিরে পাবেন, লাস্ট 30 সেকেন্ড পাবেন না। কথা বুঝতে পারছেন? লাস্ট 30 সেকেন্ড পাবেন না। কিন্তু যদি এইটা আপনি বেশি করে দেন তাহলে কি হবে, যে ওই মানে এখানে আমি 10 মিনিট দিলাম, 10 মিনিট দিলে তাহলে কি হবে, 10 মিনিট পূর্বের ডাটাকেও রিসিভ করে রাখবে, ঠিক আছে। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার সবাই? তো
এখানে তাহলে সর্বোচ্চ কি দিয়ে রাখবেন, মানে একদম লাস্ট যে অপশনটা 30 সেকেন্ড এটা দিয়ে রাখবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, আবার রিকভারি ফাইল বলে আলাদা হয়ে যায়, মানে একই রকমের পূর্ববর্তী একটা ফাইল সেভ করে রাখলে পরে আবার ওই ওই ফাইলটা ওপেন করলে একই নামে কিন্তু ব্র্যাকেটের ভিতরে রিকভারি একটা লেখা আসে, এটা আর কি। তো এখানে অনেক সময় কী হয় যে আমরা এখানে 30 সেকেন্ড দিয়ে রাখছি, কিন্তু অনেক সময় দেখা গেল যায় যে কিছু ইমেজ চলে যায়, ক্লিপিং মার্কস, যদিও ক্লিপিং মার্কস আমরা এখনও জানি না, কারণ ইমেজ অনেক সময় ইমেজ লাগে না, তাহলে ইমেজ কেন বসালাম, ওই ইমেজ অনেক সময় চলে যায়। তারপরে মনে করেন যে 30 সেকেন্ড দিয়ে রাখলাম, কিন্তু আরও 5 মিনিট আগের ডাটা চলে যায়। এটার একটা কারণ আছে, সেটা হলো কি যে যেহেতু আমরা ক্র্যাক চ্যাপ্টার ইউজ করি, এটা হলো মেন রিজন আর, ঠিক আছে? এটা আপনি পাবেন যদি ভাগ্য ভালো থাকে, সবগুলো ফিরে পেতে পারেন, তবে খুব একটা বেশি মানে আপনি লাস্ট যে কাজটা করছেন তার থেকে খুব একটা বেশি ডিস্টেন্স থাকে না, ঠিক আছে? তো মানে যখন যদি আমরা সেভ করা না থাকে, সেক্ষেত্রে যদি কিছুটা পান, মনে করেন যে আপনি যতটুকু কাজ করছেন তার ভিতরে যদি 70% ফিরে পান, তাও তো অনেক, তাই না? দেখেন সবার তারা যে বাড়িতে বাসাইতে আইপিএস বলেন বা ইউপিএস বলেন, এগুলো তো সবার থাকে না, সবাই ডাইরেক্ট চালাতে পারে, মানে সরাসরি কারেন্ট লাইন দিয়ে চালাচ্ছে। এখন সেই ক্ষেত্রে কি কারেন্ট চলে গেলে, এই যে এখন কারেন্ট চলে গেছে, এখন দেখেন আমার এখানে ইউপিএস আছে বলে আমার এটা চলছে, যদি আপনাদের কম্পিউটারে আপনারা যদি কাজ করতেন তাহলে কিন্তু সবগুলো অফ হয়ে যেত, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি ডাটাকে কীভাবে ফিরে পাবেন, আবার ইলাস্ট্রেটরটাকে ওপেন করবেন, ইলাস্ট্রেটরটাকে ওপেন করার সাথে সাথে দেখবেন একটা ডায়ালগ বক্স চলে আসছে, ওইটা যদি ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আর পাবেন না, ঠিক আছে? ওটা যদি ক্যান্সেল করে দেন তাহলে পাবেন না, যদি ওটাকে ওকে করে দেন তাহলে ওটাকে পেয়ে যাবেন। ক্লিয়ার বিষয়টা সবাই? আচ্ছা, এরপরে যে টুলটা আছে আমাদের, আমরা সেই টুলে একটু আসি। এরপরে যে টুলটা আছে এই টুলে আমরা একটু আসলাম, এটা টুলটার কাজ হলো, মানে টুলটার নাম হলো ল্যাসো টুল। একটু আমরা ভিডিওটা একটু খেয়াল করেন সবাই। দেখছেন জিনিসটা, কিছু অংশকে মার্ক করে দিছে, দিয়ে সবগুলোকে একবারে সিলেক্ট করছে। এই ল্যাসো টুলের কাজকে আমরা কাজ কি এটা আমরা একটু বলি, যদিও আমাদের খুব একটা ওইভাবে কাজে লাগে না, তবু আমরা জিনিসটা একটু দেখে রাখি, কিছু কিছু ক্ষেত্রে সময় বিশেষ কাজে লাগতে পারে। ল্যাসো টুলের এইখানে যেটা দেখাচ্ছে, এটা দিয়ে আমরা একসাথে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট বলেন বা কোনো সাবজেক্টকে ধরতে পারি একসাথে। কেমন একটু দেখি আমরা, আমি একটা স্টার শেপ নেব একটু, ধরেন আমরা এইখানে একটা শেপ নিলাম, এই শেপের যে শেপের কর্নার আছে সেই শেপের তাহলে কী আছে, অ্যাঙ্কার পয়েন্ট আছে, কিন্তু এটা জানেন তো সবাই? দেখেন এই যে অ্যাঙ্করের যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টের উপরে চাপ দেন, দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, হচ্ছে না? এখন দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্টকে আমি চাইলে একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্কারের উপরে এসে আমি যদি ক্লিক করি ডিরেক্ট সিলেকশন টুলে এসে, তাহলে এরকমভাবে কি একটাকে নাড়ানো যাচ্ছে না? আচ্ছা, এবার দেখেন এইটাকে ধরলাম, ফার্স্টে এটাকে ধরলাম, এবার তারপরে এই যে এটা আছে এটাকে ধরবো। একের অধিক অবজেক্টকে কীভাবে ধরতে হয় জানেন? কেউ জানেন এটা? আমরা যখন উইন্ডোজে যে কোনো ফাইলকে যখন একের অধিক ফাইলকে যখন সিলেক্ট করতে, তখন কি প্রেস করি? কন্ট্রোল, ঠিক আছে? আর এইখানে সিস্টেমটা একটু ভিন্ন, সেটা হলো এখানে শিফট প্রেস করতে হয়। একের অধিক কোনো অবজেক্টকে ধরতে গেলে কী করতে হয় তাহলে? শিফট প্রেস করতে হয়। ধরুন আমি এখানে এই যে অ্যাঙ্কার পয়েন্টকে ধরলাম, শিফট প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে এবার এগুলোকে একসাথে নাড়াইতে পারতেছি না, এগুলোকে একটা নির্দিষ্ট করে এইগুলোকে আমার দরকার, সেই ক্ষেত্রে এইটা আমার সুবিধা আছে। কিন্তু এখানে দেখেন আপনি যদি মনে করেন যে একসাথে আরও অনেকগুলোকে ধরবেন, আরও কি বললাম, আরও অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্টকে ধরবেন, ধরেন এখানে বাইরে এখানে এই যে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এই সবগুলোকে আপনি একবারে ধরতে যাচ্ছেন, ঠিক আছে? সবগুলোকে কি একবারে ধরতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে ল্যাসো টুলে এসে ধরেন এটাকে আমি ফার্স্ট একটু সিলেক্ট করলাম, এই যে ল্যাসো টুলে এসে এখানে এসে চেপে ধরে টান দেবেন এর উপর দিয়ে, দিয়ে এরকম বাইরে দিয়ে আসতে হবে, বাইরের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এইগুলোকে ধরবো,
ধরে এখানে এসে মিলাই দিলাম। এখন আমার বাইরের অ্যাঙ্কার পয়েন্টগুলো কিন্তু সিলেক্ট আছে। এবার আমি যদি এখানে ধরেন ডিরেক্ট সিলেকশন চলে আসি, এসে এটাকে সরান, কী হয়েছে বলেন তো? যে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমি ধরছি শুধুমাত্র সেই অ্যাঙ্কার পয়েন্ট ব্যতীত বাকি সবগুলো কিন্তু পিন অবস্থা আছে না? আমরা ইতিপূর্বে একটা যে মানে ইসে দেখছিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে শেপটাকে ধরছি, ঠিক ছিল অপোজিট যে শেপটা ছিল সেটা দিয়ে কী হয়েছে, সেটা পিন অবস্থা ছিল। এইখানে আমার সহজ কথা হলো, আমি যে অ্যাঙ্কার পয়েন্টকে ধরবো শুধুমাত্র সেটাই নড়বে, যেটাকে ধরবো না সেটা নড়বে না। ঠিক আছে? এখন দেখেন এইটাকে আমি যেভাবেই নাড়াই না কেন, যেদিকে সরাই না কেন, ওই অ্যাঙ্কার পয়েন্ট যেখানে মানে যেগুলো সিলেক্ট করা ছিল না ওগুলো কিন্তু সেখানেই থাকবে। ক্লিয়ার তো বিষয়টা সবাই? এখন যদি আমি ভেতরের অংশগুলোকে ধরতে চাই, কি বললাম, ভেতরের অংশগুলোকে ধরবো, তাহলে দেখেন এই ভেতরের অংশগুলোকে ধরা একটু সহজ, এগুলোকে একবারে এরকম গোল করে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, যে কোনো একটাকে ধরে নিয়েছে। এখন বাইরেরগুলো কি আছে, পিন অবস্থা আছে না? বাইরেরগুলো পিন অবস্থা আছে। কেন আছে? কারণ বাইরেরগুলোকে আমি ধরিনি। ক্লিয়ার তো সবাই? বুঝতে পারছেন জিনিসটা? তাহলে বাইরের জিনিসগুলোকে আমি ধরিনি, তার কারণে আমার এটা এরকমটা মনে হচ্ছে। তাহলে এই ম্যাজিক অন টুল দিয়ে তাহলে আমরা কি করতে পারি, যে একের অধিক কোনো একটা অবজেক্টকে বলেন বা অ্যাঙ্কার পয়েন্ট বলেন, এগুলোকে আমরা ধরতে পারি। এখন একটা জিনিস একটু আপনাদেরকে দেখায় যে কোন অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট আছে আর কোন অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট নেই। এখানে ডিরেক্ট সিলেকশন টুলে আসার পরে যখন আমি এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক দিলাম, দেখেন এটা একটু যখন বেশি মানে ওর যে একটা বক্স মতো আছে ছোটো, আপনারা কি মনিটরে ভালো বুঝতে পারছেন কিনা জানি না, এইটা পুরোটাই সিলেক্ট থাকে, কিন্তু উপরে যেটা আছে দেখেন ওর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা টাইপের আছে, দেখছেন? বোঝা যাচ্ছে মনিটরে? বোঝা যাচ্ছে না? যে অ্যাঙ্কার পয়েন্টকে আপনি ধরবেন, ওই অ্যাঙ্কার পয়েন্টের যে একটা সার্কেল থাকে বা যেটাই বলি রেক্ট্যাঙ্গেল থাকে, ওইটা পুরোটাই মাঝখানের অংশটুকু পুরোটাই পূর্ণ থাকে এরকম গ্রে টাইপের একটা কালার দিয়ে। দেখেন এইখানে এটার মাঝখানে যে ফাঁকা আছে, এবার দেখতে পাচ্ছেন কি একটু বড় হয়েছে, ওর মাঝের অংশটুকু ফাঁকা আছে, মানে কি ওইটা কিন্তু এখন সিলেক্ট নাই। এবার যদি আমরা ওর উপরে সে একটা ক্লিক দিই, তাহলে এবার দেখুন ওটাকে সিলেক্ট আছে, দেখছেন? তাহলে কোন অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট আছে আর কোন অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট নেই, এটা কি বোঝার জন্য কিন্তু এটা একটা সহজ হয়। ঠিক আছে? যেটার মাঝখানের অংশটুকু ফাঁকা থাকবে সেটা কি, যে ধরা হয় নাই। ঠিক আছে? তাহলে আমরা এতটুকু দেখলাম। এখন এই যে আজকে যতটুকু শিখলাম, আজকে কয়টা টুল শিখলাম, গ্রুপ সিলেকশন টুল থেকে শুরু করে ল্যাসো টুল পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, আমরা আজকে আর একটু শিখি, সেটা হলো আমাদের পরে যে টুলটা আছে, এটা লোড নিচ্ছে, মেবি ক্লোজ হয়ে যেতে পারে। এই যে ক্লোজ হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু আবার একটু ওপেন করি। এই দেখেন একটা ডায়লগ বক্স আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম না একটু আগে, যে 30 সেকেন্ডের যেটা। এখন যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে কি হবে, এটা কিন্তু আপনি আর ফিরে পাবেন না। দেখেন আমার ওখানে কিছু করা ছিল না, এই কারণে আমি যদি ক্যান্সেল করে দিই কোনো ব্যাপার নেই। কিন্তু মনে করেন আপনি অনেকক্ষণ ধরে ধরে একটা ডিজাইন করলেন, সেই ক্ষেত্রে যদি ওইটাকে ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই যতটুকু সময় পরিশ্রম করছেন ততটুকু কি সব বৃথা হয়ে গেল না? এখন যদি আমি ওকে করি তাহলে দেখেন ওইটা আবার ফিরে আসবে, ওই যে আর্টবোর্ডটা যেমনভাবে ছিল তেমনভাবে ফিরে আসবে। এই দেখেন এটাও ফিরে আসছে, দেখছেন? ক্লিয়ার তাহলে বিষয়টা? এখন দেখেন আমরা এর পরে যে টুলটা আছে পেন টুল। পেন টুল খুবই ইম্পর্টেন্ট। পেন টুল দিয়ে আমরা কি কি করতে পারি সেটা একটু দেখি। পেন টুল দিয়ে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হলো যে শেপ তৈরি করতে পারি। ঠিক আছে? কি তৈরি করতে পারি? শেপ তৈরি করতে পারি। একটা শেপের সাধারণত কি থাকে গত ক্লাসে বলছিলাম। আর কেউ কিছু বলবেন না? একটা শেপ হইতে গেলে কি কি লাগে? একটা শেপ, একটা পূর্ণাঙ্গ একটা শেপ হবে, সেই শেপটা হওয়ার জন্য কি কি লাগে? একটা শেপ হওয়ার শর্ত কি? কেউ কিছু বলবেন না? পাত তো আমার অবশ্যই রাখতে হবে। একটা শেপ তখনই বাস্তবায়ন, মানে একটা বাস্তবিক একটা রূপে আসবে যতক্ষণ পর্যন্ত ওই শেপে পাত না থাকবে, প্রথম কথা।
দ্বিতীয় কথা হলো পাত আছে মানে কি ওই শেপে আমি ফিল কালারও নিয়ে আসতে পারবো, স্ট্রোক কালারও নিয়ে আসতে পারবো। তাহলে কি হবে, একটা শেপ হয়ে যাবে। তাহলে একটা শেপে হওয়ার জন্য শর্ত কি, ফার্স্টে যেটা দরকার সেটা কি, একটা পাতের দরকার। তারপরে কি, ফিল থাকতে পারে, ফিল নাও থাকতে পারে, সরি স্ট্রোক থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ফিল তো থাকবে, তাই না? স্ট্রোকটা কোন জায়গায় থাকে? স্ট্রোকটা হলো পাতের সাথে, পাতের সংস্পর্শে থাকে, পাতের বাইরে কিন্তু ওটা আসবে না। আচ্ছা, গত ক্লাসে স্ট্রোককে ফিলে এবং ফিলকে স্ট্রোকে নিয়ে যাওয়া দেখাছিলাম না, মনে আছে? কি দিয়ে কিভাবে নিয়ে যাবেন? শিফট এক্স। স্ট্রোককে ফিলে এবং ফিলকে স্ট্রোকে, আমি একটু দেখাই আবার, স্ট্রোককে একটু বড় করে দিই। আচ্ছা, স্ট্রোকের কালারটাকে চেঞ্জ করি, এটাকে রাখলাম, স্ট্রোককে বড় করে দিই, মাঝের এটার কালারটাও চেঞ্জ করে দিই। এই যে এখানে কি কি আছে, ফিল আছে, স্ট্রোক আছে, আর কি আছে, পাত আছে। এখন যদি আমি মনে করি ফিলকে স্ট্রোকে, স্ট্রোককে ফিলে, তাহলে কি করব, শিফট এক্স, ঠিক আছে? এটাকে এই যেটা করতেছি এটাকে বলে সোয়াপ করা, ঠিক আছে? কি বলে এটাকে? সোয়াপ করা, মানে কি একটা এক্সচেঞ্জ করা আর কি। এইখানে এই যে কালারের যে প্যানেল আছে, এখানে এসলে আপনারা বুঝতে পারবেন, এইখানে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হবে, বা এখানেও দেখেন চেঞ্জ হবে, দেখছেন চেঞ্জ হচ্ছে না? তাহলে এটা গত ক্লাসে আলোচনা করছিলাম। আচ্ছা, তো দেখেন পেন টুলে আসি। একটা পেন টুল দিয়ে বেসিক্যালি আমরা যেটা করি, একটু আগে বললাম যে কি আমরা কি তৈরি করতে পারি, শেপ তৈরি করতে পারি। দেখেন পেন টুল দিয়ে কীভাবে শেপ তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখি। যখন আমরা পেন টুলে আসবো, তখন পেনের মতো একটা আইকন অলরেডি চলে আসবে। এবার আইকনটা চলে আসলে এখন এখানে ফার্স্ট এসে একটা ক্লিক করলাম, আমি ক্লিক করলে কি একটা পয়েন্ট ওখানে পিন হয়ে গেছে না? ওইটাকে কি কি বলে বলেন তো? ওইটা কিন্তু একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে? ওইটা কি হলো, একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে গেল। এখন এবার আমি বাইরে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকমভাবে ক্লিক দিতে থাকেন। এই যে এখানে এসে লাস্টে মিলাই দিলাম, এখানে এটা একটা শেপ হয়ে গেছে, হয়ে গেল। এখন এই যে শেপটা আছে, আপনি চাইলে এখান থেকে স্ট্রোককে নান করে দিতে পারেন। স্ট্রোক নান হয়ে গেছে না? স্ট্রোক কি আছে? এখন দেখেন এইখানে এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলোকে আপনি কি দিয়ে ধরবেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। সবাই বুঝতে পারছেন তো? দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে আসলে এই যে অ্যাঙ্কর এবং পয়েন্টকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এবার এই অ্যাঙ্করকে আপনি ধরেন, এই মাঝের অ্যাঙ্করকে আমি ধরলাম, পেন টুল দিয়ে আমি একটা শেপকে তৈরি করলাম। এবারে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে ধরেন এইখানে এসে আবার একটু টেনে লম্বা করে দিলাম, এদিকে এদিকে, ঠিক আছে? যে কোনো দিকে আমার মনে চায়, যেদিকে মন চায় সেই দিকে লম্বা করে দিতে পারি। আমি এটাকে একটু ভেতরে নিয়ে আসবো, এই যে ভেতরে নিয়ে আসি। দেখুন আমি পেন টুল দিয়ে একটা শেপের কালারকে, সরি একটা শেপের আকৃতি একরকমভাবে দিয়েছিলাম, এখন কি আকৃতি চেঞ্জ হয়ে গেছে না? এটা হলো বাচ্চারা যেমন খেলা করে না, ওই রকম টাইপের আর কি অনেকটা। তো যখন একটা আমাদের একটা ইয়ে আছে যে ক্রিয়েটিভ শেপ মেকিং, সেইখানে আমরা সবসময় বলে থাকি শেপ নিয়ে খেলা করতে হবে। আমরা যেমন যে ধরনের কাজগুলো করি সবগুলো শেপ, মানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ শেপ তৈরি করা নিয়ে আমাদের মেন হলো কাজ, ঠিক আছে? যত ধরনের ক্রিয়েটিভ শেপ তৈরি করতে পারেন তত ডিজাইনটা বেশি ভালো লাগবে, ঠিক আছে? তো সেইখানে আপনি যদি এরকম শেপ, একটা শেপকে নিলেন, বিভিন্নভাবে ঘোরালেন, অ্যাঙ্কার পয়েন্ট এরকমভাবে সরানোর পরে একটা এরকম পূর্ণাঙ্গ একটা রূপে নিয়ে আসতে পারেন। তখন ফার্স্ট হয় কী হয় যে অনেক সময় আপনি একটা প্যাটার্নের ডিজাইন করবেন বা একটাভাবে ডিজাইন করবেন, কিন্তু যখন একদম ডিজাইনটা শেষ হয়ে গেল তখন দেখবেন অনেক ক্ষেত্রে এমনটা হয় যে আমি যে মানে চিন্তা করে ডিজাইনটা করছিলাম ঠিক তার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে কি যে প্যাটার্ন ধরে করব সেটা থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো যেটাতে ছিলাম পেন টুল দিয়ে তাহলে কী করলাম, আমরা একটা শেপকে তৈরি করলাম। এখন দেখেন এটাকে একটু ডিলিট করি। এখন আমি যে কোনো ধরনের শেপকে চাইলে এখান থেকে তৈরি করতে পারবো। এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি তৈরি করে ফেললাম। দেখেন এবার আপনি আসেন ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এসে এর অ্যাঙ্কার পয়েন্টকে আপনি চাইলে এরকম করতে পারবেন। এগুলো দেখাইছিলাম না আমি, এই কর্নারগুলোকে সরাইতে পারবেন, ঠিক আছে? এবার এখানে চাইলে আরও কিছু করা যায়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, ঠিক আছে?
এখন আমরা একটু আসি যে পেন টুল দিয়ে আমরা এই যে এগুলোকে তৈরি করলাম, এই পেন টুলের প্র্যাকটিসটা আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে শিখতে হবে। তার জন্য যেটা করবেন সেটা হলো গুগলে আসবেন, গুগলে এসে পেন টুল প্র্যাকটিস ইমেজ বলে সার্চ দেবেন। ইমেজে আসলাম, ইমেজে এসে আমি একটু যদি শেপ টাইপের যদি কিছু হয়, এই যে যদিও রাউন্ড করা আমি আপনাদেরকে এখনো শেখাইনি, রাউন্ড করাটা আপনাদেরকে আগামী ক্লাসে পেন টুলের ক্লাসে শেখাবো, ঠিক আছে। তো এইরকমভাবে এই যে কর্নারগুলোকে তৈরি করে একটার পর একটা, দেখছেন। তারপরে কি এই যে রাউন্ডগুলো কীভাবে করতে, এগুলোকে আপনাদেরকে দেখাইনি, এটা আগামী ক্লাসে দেখাবো। সুতরাং এইগুলো একটু আপাতত অ্যাভয়েড করবেন। এইরকমভাবে বিভিন্ন স্টাইলে এরকমভাবে শেপ তৈরি করবেন। কি বললাম? বিভিন্ন স্টাইলে শেপ তৈরি করবেন। যেমন এইখানে একটা এই যে ত্রিভুজ টাইপের যে শেপটা আছে, ঠিক আছে, এই যে এখানে স্টারের যে শেপটা আছে, এরকম মানে যেগুলো কর্নার ধরনের যে শেপগুলো আছে, এগুলোকে আমরা এইভাবে মানে আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে, ঠিক আছে। ক্লিয়ার তো বিষয়টা সবাই? এখানে এই যে রাউন্ড টাইপের যে শেপগুলো আছে, এগুলো খুবই ইজি প্রসেস, তবে এটা আমরা আজকে শিখবো না, আমরা আগামী ক্লাসে শিখবো, যেহেতু আজকে অনেক কিছু শিখলাম, ঠিক আছে। তো আমরা আপাতত এই পর্যন্তই রাখতেছি। আচ্ছা, কোথা থেকে শিখলাম? গ্রুপ সিলেকশন টুল, তাই তো, পেন টুল পর্যন্ত।